কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের পিটিয়ে সরালো বাইডেন প্রশাসন। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বাইরের উস্কানি দেখছে পুলিশ। ইউক্রেনের ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩, মোকাবেলায় অস্ত্র দাবি জেলেনস্কির। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ। তাপপ্রবাহের পর এবার বর্ষাকালে দক্ষিণ এশিয়ায় অতিবৃষ্টির শঙ্কা। নির্বিচারে গাছ কাটায় ২০ বছরে বাংলাদেশে ৬ লাখ একর বন উজাড়। তীব্র গরমে বছরে ১৯,০০০ শ্রমিকের মৃত্যুর তথ্য দিল আইএলও। মহান মে দিবসে দেশে দেশে জোরালো হচ্ছে শ্রমিক নিরাপত্তার দাবি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। অবশেষে নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের পিটিয়ে সরালো পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জানালা ভেঙে হ্যামিল্টন হলে প্রবেশ করে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে তারা। বলা হচ্ছে, ইসরায়েল বিরোধী এই ছাত্র বিক্ষোভে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদের ভূত দেখছে বাইডেন প্রশাসন। গেল এক সপ্তাহ ধরে নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা। বারবার পুলিশের আলটিমেটাম, তাতেও থামেনি ছাত্র বিক্ষোভ। প্রশাসনের আলটিমেটাম উপেক্ষা করে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখল করে বিক্ষোভকারীরা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে তারা গাজা যুদ্ধ বন্ধ ও বাইডেন ও নেতানিয়াহুর বিচার দাবি করেন। তাদের থামাতে নিউ ইয়র্ক পুলিশ মঙ্গলবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এই সময় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে তারা। অনেকের হাত পিছমোড়া করে বেঁধে বাসগুলোতে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মানবাধিকারের আওয়াজ তোলা বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন অনেকে। বলা হচ্ছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ভিয়েতনাম ভীতি কাজ করছে জো বাইডেন সরকারের। মরিয়াভাবে এই দেশের দরকার নৈতিক কর্তৃত্ব। আমাদের প্রয়োজন প্রেসিডেন্ট এই ইস্যুতে মুখ খুলুন এবং বলুন এটি ভুল। কেননা একইভাবে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে 1968 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন হ্যামিল্টন দখলে নিয়েছিল শিক্ষার্থীরা। আসমা তুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালত। সেই সাথে তাকে সতর্ক করা হয়েছে, পরবর্তী সময়ে আদালতের আদেশ লঙ্ঘন করলে তার জেল হতে পারে। মঙ্গলবার ওই আদালতে মুখ বন্ধ রাখার জন্য পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা মামলা শুনানি চলছিল। ৭৭ বছর বয়সী ট্রাম্পকে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য দায়ী করেন বিচারক হুয়ান মার্চেন। আদালতের ওই আদেশে ছিল প্রকাশ্যে মামলার সাক্ষী, বিচারক বা আদালতের কর্মী এবং তাদের আত্মীয় স্বজনকে যেন আক্রমণ না করেন ট্রাম্প। ৯ বার এই আদেশ লঙ্ঘনের জন্য ট্রাম্পকে $৯,০০০ জরিমানা করেছেন বিচারক। যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, গাজা উপত্যকার রাফায় হামলা চালাবে ইসরায়েল। মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির সম্ভাবনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বিক্ষোভে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। নানা নাটকীয়তার পর যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির একটু আশা সঞ্চার হয়েছিল, ঠিক তখনই উল্টো পথে চলে গেলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিলেন, কোনো ধরনের চুক্তি হোক বা না হোক, গাজার রাফায় হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসবে না তার বাহিনী।
Israel is not even subject to the court's jurisdiction. সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার বিষয়টি আমাদের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতেই রাফায় প্রবেশ করবে ইসরায়েলি বাহিনী। It's an attempt to paralyze Israel's very ability to defend itself. তবে নেতানিয়াহুর বক্তব্যের পরেও রাফায় তেল আবিবের হামলার কোনো পরিকল্পনার সূত্র যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি বলে মঙ্গলবার জানালো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার সতর্কবার্তা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এদিনও গ্রেপ্তার হয়েছেন বহু বিক্ষোভকারী। অব্যাহত রয়েছে আন্দোলন। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজন। একই দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ এড়ানোর দিকে ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে, তবে তা আরও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। নিবির আমিন, নিউজ 24। ফের ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় আছড়ে পড়ল রাশিয়ার মিসাইল। বুধবার সকালেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে আরও 3 জনের। এই ঘটনায় গেল 2 দিনে ওডেসায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এসব হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমাদের প্রতি আরও অস্ত্র সরবরাহের দাবি জানিয়েছে ইউক্রেন। গত কয়েক মাস ধরে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ছে রুশ মিসাইল, বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও। সোমবার বন্দর নগরী ওডেসায় ফের আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এই হামলায় আগুনে পুড়ে গেছে হ্যারি পটার ক্যাসেল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ওডেসাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এতে কয়েকজনের প্রাণ গেছে। জানা গেছে এসব আক্রমণ শানাতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়া ও উত্তর কোরিয়ার মিশন এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি, যদিও আগে থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছিল রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। তবে তা নাকচ করেছে মস্কো ও পিয়ংইয়ং। অথচ গত 2 বছর ধরে মস্কোর বিরুদ্ধে লড়াই করছে কিয়েভ। পাল্টা মার দিয়ে যুদ্ধের ময়দানে রুশ বাহিনীকে অনেকটাই বেকায়দে ফেলে দিয়েছিল ইউক্রেনীয় সেনারা। তবে সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্রের অভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে। শুধু অস্ত্র নয়, যথেষ্ট সৈন্যের অভাবের কারণেও ইউক্রেনের সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে। এই ঘটনায় বারবার জেলেনস্কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কাছে যুদ্ধাস্ত্র সরবরাহের দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে ইউক্রেনকে ভারী অস্ত্র সহ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও পশ্চিমা কয়েকটি দেশ। একই আশ্বাস দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। আসমাতুলি, নিউজ 24। তীব্র তাপপ্রবাহের পর এবার বর্ষাকালেও অতিবৃষ্টিতে নাকাল হবে দক্ষিণ এশিয়া, এমন শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। এদিকে কেনিয়ায় গেল 24 ঘন্টায় বৃষ্টি ও বন্যায় আরও 66 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 169 জনে পৌঁছালো। এখনও নিখোঁজ প্রায় 100 জন। ব্যাপক বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে বন্যা। ভারী বৃষ্টি ও বন্যার জেরে নতুন করে আরও অর্ধশতাধিক প্রাণহানি দেখল কেনিয়া। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে করা হচ্ছে আশঙ্কা। বন্যার কারণে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে 30,214টি পরিবার। কেনিয়া সরকার জানিয়েছে মূলত ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি উপচে পড়ে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ঘরবাড়ি, অবকাঠামো ধ্বংস এবং প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হয়েছে। মানবিক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদানের জন্য কাজ চলছে। 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের বিভিন্ন স্থানেও বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। বহু বাড়িঘর ডুবে যাওয়ার পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। মদিনার আলিসি শহরে হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি। বর্ষণের সময় উপত্যকা ও জলাধারগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর।
এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই আরও দুশ্চিন্তার খবর দিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক। তারা জানিয়েছে এবছর বর্ষাকালেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ এশিয়ায়, ফলে বর্ষাকালেও নাকাল হবে এ অঞ্চলের বাসিন্দারা। নিবির আমিন, নিউজ 24। গেল 2 দশকে বাংলাদেশে বনাঞ্চল কমেছে 6 লাখ একরের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে 2017 সালে প্রায় 70,000 একর। এমন তথ্য দিয়েছে মার্কিন অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল ফরেস্ট ওয়াচ। জানায় এই বিশাল এলাকার গাছগাছালি ধ্বংস না হলে 75 মেগাটন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হতো। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন হলেও বাংলাদেশের মাত্র 15.58% এলাকা বৃক্ষ আচ্ছাদিত। নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। তীব্র গরমে রুটি রুজি হারিয়ে পথেই লুটিয়ে পড়ছেন বহু শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য বলছে, বিশ্বজুড়ে শুধু তাপ প্রবাহে প্রতি বছর প্রাণ হারান প্রায় 19,000 শ্রমজীবী মানুষ। যাদের শ্রমে ঘামে গড়ে উঠছে সভ্যতা, তারাই আজ অনিরাপদ। এমন বাস্তবতায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মাসুদ রানার রিপোর্ট। মাথার উপর 42 ডিগ্রি তাপেও থামেনি সাহেব আলীর জীবনের চাকা। টুংটাং আওয়াজে জীবন জীবিকার তাগিদে নিরুপায় তার ছুটে চলা। তবে অসহনীয় গরমে একসময় পোড়া কাঠ হয়ে থমকে দাঁড়ায় 45 বছর বয়সী মানুষটি। গা বেয়ে নামতে থাকে ঘামের স্রোত। পেটের ক্ষুধার প্রতি যেন তার সব আক্ষেপ। দিতে গেলে অনেক ইনকামের ক্ষতি হয়, অনেক কষ্ট করে চালানো লাগে, হাতে রেস্টও করা লাগে, ইনকাম করাও লাগে। ইনকাম না করে খাবো কি এমনি। এপ্রিলের খরতাপে বেশি ভোগান্তি এসব খেটে খাওয়া মানুষের। শ্রমিকের ঘামে গড়ে উঠছে নগর বন্দর শিল্প কারখানা। শীতাতপ নিয়ন্ত্রণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সুবিধাভোগীরা। আর বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। আর খেটে খাওয়া মানুষের উপর নেমে আসে জলবায়ু পরিবর্তন সহ দুর্ঘটনাজনিত নানা আঘাত। বিলসের তথ্য বলছে, বাংলাদেশে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে 2023 সালে 1432 জন শ্রমিক নিহত হয়েছেন। আর 2023 সালে দেশে এসেছে রেকর্ড 4552 প্রবাসীর মরদেহ। শুধু তীব্র গরম আর তাপদাহে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্রতি বছর হাজারো শ্রমজীবী মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলোর তথ্য বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর তীব্র গরম আর তাপদাহে প্রায় 19,000 শ্রমিকের মৃত্যু। কর্মক্ষেত্রে আহত হচ্ছেন 2 কোটিরও বেশি শ্রমজীবী। বিশ্বের 70% বেশি শ্রমিক জলবায়ু পরিবর্তনজনিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি হুমকিতে শ্রমিকের জীবন। তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর বর্তমান তাপদাহ আরো কঠিন করে তুলছে। শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক স্বাস্থ্যের অসুস্থতা নিয়ে লাখো শ্রমিক ভুগছে। এরই মধ্যে বিশ্বজুড়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় মেহনতি মানুষের সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। শ্রমজীবী মানুষের আন্দোলনের গৌরবময় অধ্যায়কে স্মরণ করে রাখতে 8ম দশকের শুরু থেকেই বিশ্বব্যাপী পালন হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1 মে দিবসটি প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবি আদায়ের দিন হিসাবে। তারই ধারাবাহিকতায় দ্বীপরাষ্ট্র মালদ্বীপে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতোই 1 মে মালদ্বীপে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই উপলক্ষে দেয়া হয় সরকারি ছুটি। প্রবাসী শ্রমিকদের সমস্যার সমাধানের লক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশের দূতাবাস নিরলস কাজ করে যাচ্ছে বলে জানালেন মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ।
এছাড়াও মে দিবস উপলক্ষে মালদ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের শুভেচ্ছা জানান তিনি। আমাদের যারা প্রবাসী ভাইরা মালদ্বীপে কর্মরত আছেন তারা তাদের এখানে যে অধিকার সমূহ রয়েছে সেটি সম্পর্কে আপনারা জানবেন এবং নিজেরা সচেতন হবেন। শ্রমিক দিবস পালনের মধ্য দিয়ে প্রতিটি দেশের শ্রমিক ও মালিকদের অধিকার সংরক্ষিত হয়ে থাকে। শ্রমজীবী মানুষের পরিশ্রম একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছতে সহায়ক ভূমিকা পালন করে। তবুও কোনো কোনো দেশে মালিক কর্তৃপক্ষের অন্যায় অনাচারের ফলে খুবই মানবেতর জীবনযাপন করে শ্রমিকরা। মালিকদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সকলে শ্রমিকের ন্যায্য দাবি দাবা আদায়ে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই শ্রমিকদের অধিকার, তাদের বেতন ভাতা এবং তাদের স্বাস্থ্য এবং তাদের খাদ্য সবকিছু যেন ইনশোর হয় এবং তাদের নিরাপদ অবসান হয়। সময় মতো ন্যায্য মজুরি ও ভাতা পরিশোধ করার মাধ্যমে প্রতিটি শ্রমিকের পরিবার অর্থনৈতিক সংকট থেকে রেহাই পাবে বলে মনে করেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সৌদি ইরানের বাণিজ্যের পালে লাগলো নতুন হাওয়া। বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছে তেহরান রিয়াদ। মঙ্গলবার ইরানি অর্থমন্ত্রী জানান, রাইসি প্রশাসনের দেয়া অর্থনৈতিক সব প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার। এর মধ্য দিয়ে অর্থনীতি সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে রিয়াদ তেহরানের পারস্পরিক সহযোগিতা বাড়বে বলেও মনে করা হচ্ছে। গাজায় আগ্রাসন আর ইরানে ইসরায়েলি হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে বদলে গেছে বন্ধু আর শত্রু সংজ্ঞা। একসময়ের চিরবৈরী সৌদি ইরান সম্পর্ক এখন যুদ্ধ ছাপিয়ে অর্থনীতির সোপানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব যত বাড়ছে ততই আরব দেশগুলোকে কাছে টানতে চাইছে ইরান। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবকে সবচেয়ে বেশি পাশে চাইছিল ইব্রাহিম রাইসির সরকার। সেখানে অনেকটাই সফলতা পেয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে ইরানের অর্থমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নে একমত হয়েছে ইরান ও সৌদি আরব। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে দুই দেশ। এমনকি শিক্ষা খাতেও উভয় দেশের সহযোগিতা বৃদ্ধির কথা জানানো হয়। এর আগে গেল 9 বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানি নাগরিকদের সৌদি আরবের উমরা পালনের অনুমতি দেয় ইব্রাহিম রাইসির সরকার। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।